আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি মাহবুবা জাহিন ডায়না। নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যারা রাজপথে লড়াই করেছেন তাদের নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দেন তারেক রহমান। আর অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় ব্যস্ত জামায়াতে ইসলাম। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। সামনে রেখে বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে গুলশানে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিনিময় সভায় 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে পতন হয়েছে ফ্যাসিবাদের। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় নিয়ে গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় বিএনপি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জনগণ এখনো এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। আরেক অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে। ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে ষড়যন্ত্র। আপনারা যারা মন খুলে সামনে আসছে, কিছু কিছু লোকের কারণে আপনারও এক সময় ক্লান্ত দেখে ফেরত যেতে পারে, ফেরত যাবেন না। সোজা মাথা সোজা করে দাঁড়াবে। আমি যত দূরেই থাকি, যতক্ষণ মাটির উপরে আছি, আমি আছি। আর মঈন খান বলেছেন, জনপ্রিয়তা যাচাই করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তারা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাত থেকে ক্ষমতা কুক্ষিগত করে নেয়। যারা ভোটে ভয় পায় তারা নির্বাচন পেছাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত বলেও মনে করেন বিএনপি নেতারা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ প্রণয়নের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আলী রিয়াজ। আব্দুর রহিমের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় আলোচনার পর দেওয়া হয় জুলাই ঘোষণাপত্র। তবে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ এখনো বাকি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, দ্রুতই চূড়ান্ত হবে জুলাই সনদ। আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়েও আগামী সপ্তাহে আলোচনা শুরু করবে কমিশন। ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। সংস্কার বাস্তবায়ন সম্ভব হলেই জুলাই অভ্যুত্থানের বীর সেনাদের রক্তের ঋণ শোধ হবে বলেও মনে করেন অধ্যাপক আলী রিয়াজ। এর একটি আইনি বাধ্যবাধকতার জায়গা। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। চাঁদাবাজিকে কেন্দ্র করে নয়, ছিনতাইকারীর ছিনতাইয়ের দৃশ্য ভিডিও করায় প্রাণ গেল সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনের। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই কথা জানিয়ে পুলিশ বলছে, সাংবাদিক তুহিন হত্যার প্রাথমিক তদন্তে বিএনপির কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট।
করবেন এখানে এই যে এই মেয়েটা বৃহস্পতিবার সন্ধ্যা 7টা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ছিনতাইকারীরা একজন মহিলার ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি শুরু করেছে। সেই দৃশ্যের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। ছিনতাইকারীরা মহিলাকে ছেড়ে ধাওয়া করে তুহিনকে। এই ছেলেগুলোকে দিয়ে তুহিন দৌড়ে পাশের মসজিদ মার্কেটের একটি চায়ের দোকানে গিয়ে ঢুকে। সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। সেই সাংবাদিক বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় তাকে হত্যা করেছে এমন তথ্যের প্রমাণ পায়নি পুলিশ। নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এই সিসিটিভির ফুটেজটি যখন সাংবাদিক তুহিন ধারণ করে, এই ধারণ কেন করেছে, কেন ডিলিট করছে না, এরকম এক বাদ বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলা হয়। ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনী। যে সাংবাদিক তাকে কোপায়। এখানে দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও জুলাই রেজলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের ব্যানারে মানববন্ধন করেন তারা। পেশাগত দায়িত্ব পালনের সময় তুহিনকে হত্যা এবং আরও এক সাংবাদিককে প্রকাশ্যে থেতলে দেওয়ার দায় রাষ্ট্র এড়াতে পারে না বলে উল্লেখ করেন সাংবাদিকরা। বিচারহীনতার সংস্কৃতির কারণে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাতে গণমাধ্যম কর্মীদের জীবন দিতে হচ্ছে জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আহ্বান জানান তারা। তথ্য উপদেষ্টার নির্লিপ্ততার নিন্দাও জানায় বিক্ষুব্ধ সাংবাদিকরা। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বাদী হয়ে অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 5 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাসন থানার ওসি মোহাম্মদ শাহিন খান। বৃহস্পতিবার রাতে জেলার চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা প্রকাশ্যে তুহিনকে হত্যা করে। জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে তারা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে তার নিজ এলাকা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন করা হয়েছে। সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কিশোরগঞ্জে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। জেলা শহরের গৌরাঙ্গ বাজার মোড়ের স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন করেছে দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা। দুপুরে প্রেস ক্লাবের সামনের সড়কে সংগঠনটির সহসভাপতি আজহারুল আজাদ জুয়েল ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর আজ। দায়িত্ব নেওয়ার পর শান্তি, স্থিতিশীলতা, পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক পুনরুজ্জীবন সহ 12টি খাতে সফলতা এসেছে বলে জানায় সরকার। তবে সফলতার সঙ্গে রয়েছে ব্যর্থতার গল্পও। বিশেষ করে 1 বছর আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি খুব একটা চোখে পড়েনি। সাকিবুর রহমানের রিপোর্টেরই বিস্তারিত। 36 দিনের টানা আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। 8 আগস্ট শপথ গ্রহণ করে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে হতাহতের ঘটনায় বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে, সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো একটা এক জায়গায় আসতে হবে। দায়িত্ব নেওয়ার পর থেকে সবার আগে আসে সংস্কারের কথা, যার মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই সনদ ঘোষণা করে প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অবাধ
অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। দেশকে স্বৈরাচার বহুল কাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে বিভিন্ন কথা হলেও ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন আয়োজনে চিঠিও দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে। দায়িত্ব নেয়ার পর অন্যতম চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এ বছরের জুন মাসে দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি কমে ৮.৪৮% নেমেছে, যা গত ৩৫ মাসে সর্বনিম্ন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন করতে না পারাকে এই সরকারের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা বললেও দৃশ্যমান ছিল না তেমন কিছু। জুলাই হত্যায় জড়িত অনেককেই আইনের আওতায় নিয়ে না আসায় অনেক জায়গায় জনবিস্ফোরণ থেকে মব ভায়োলেন্স ঘটে। তুচ্ছ ঘটনায় ঘটে হত্যাকাণ্ডও। দায়িত্ব গ্রহণের পর এই সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল বিভিন্ন দাবি আদায়ে সড়ক কিংবা সচিবালয়ে আন্দোলন। সেসব চ্যালেঞ্জকে মোকাবিলা করে কখনো দাবি মেনে নেয়া, আবার কখনো না মেনেই থেমেছে আন্দোলন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সংস্কারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ, এমন প্রত্যাশা সবার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নতুন করে অস্থিরতার আগুন নিত্যপণ্যের বাজারে। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, ডিম ও মুরগির দাম। এতে ক্রেতারা ক্ষোভ ঝাড়লেও বিক্রেতাদের অজুহাত অতিবৃষ্টির কারণে সরবরাহের ঘাটতিতেই বেড়েছে দাম। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। অজুহাত অতিবৃষ্টি, আমদানি বন্ধ ও সরবরাহ কম। কারণ যাই হোক, চড়া দামে ভোগান্তিতে ক্রেতারা। খুচরা বিক্রেতাদের দাবি, উৎপাদক ও পাইকারিতে দাম বাড়ায় তাদেরকেও বেশি দাম রাখতে হচ্ছে। পাবনারটা আপনার ৮০ টাকা কেজি আর ফরিদপুরটা ৭০ টাকা কেজি। গেল সপ্তাহে ছিল পাবনারটা ৭০, এই সপ্তাহে পাবনারটা ৮০। হঠাৎই বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজনে। সোনালিকা মুরগির দাম বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। প্রায় সব ধরনের চালের দামও বাড়তি। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চলতেছে ১৩৫ টাকা লাল ডিমের ডজন, আর সাদা মুরগি ডিম আছে ১২৫ টাকা ডজন। আজকে সোনালি বিক্রি করতেছি ৩৩০ টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি ১৬৫ টাকা, ১৭০ টাকা, দেশি মুরগি ৫৮০ টাকা। স্বস্তি নেই মাছের বাজারেও। ইলিশ সহ সব মাছই বিক্রি হচ্ছে চড়া দামে। এখন ইলিশ মাছ কেনা মানে এখন স্বপ্নের ব্যাপার হয়ে গেছে। আপনি ৫০০০ টাকা আনবেন, এই এক মাসের বাজার করার জন্য সে এক সপ্তাহে শেষ হয়ে যাবে। এখন ১৬০০ টাকা, ১৮০০ টাকা, ২০০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ছোট মাছ, তাও মাছের দাম প্রচুর বেশি। সবজির দামও আগের তুলনায় বেড়েছে। করল্লা, কাকরোল, বরবটি সহ বেশিরভাগ সবজির কেজি এখন ৮০ টাকার আশপাশে। বেগুনের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকা হয়েছে। চাহিদা বর্তমানে শসা, বেগুনের একদম ১০০ টাকা কেজি। প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রাকিব হাসান, RTV, ঢাকা। এদিকে দিনাজপুরের হিলিতে কমেছে পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০ টাকা কমে দেশি পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বিভিন্ন মোকামে দাম কমতে শুরু করেছে বলছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা দাম বাড়ায় বলে অভিযোগ করেন ক্রেতারা। এজন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের। গেল ২৪ ঘন্টায় দেশে প্রাণঘাতী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯০ জন। তবে এ সময় মৃত্যু হয়নি কারোর। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৫০ জন আক্রান্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে, বরিশালে ৪২ জন, সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা জেলায় ২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৪২ আর উত্তর সিটি কর্পোরেশনে ২১ জন। এবছর মোট মৃতের সংখ্যা ৯৫ জন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় উল্লেখিত সবার জন্য স্বাস্থ্য সার্বজনীন চিকিৎসা বাস্তবায়ন সহ ১৯ দফা ইশতেহার ঘোষণা করেছে ডাক্তার
হারুন শাকিল পরিষদ। বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন মহাসচিব প্রার্থী ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল। এই প্যানেলে উপস্থিত প্রার্থী অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। কোষাধ্যক্ষ মোহাম্মদ মেহেদি হাসান বলেন, জয়ী হলে তারা এই ইশতেহার বাস্তবায়ন করবেন। অপর প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি ও মহাসচিব প্রার্থী যথাক্রমে অধ্যাপক AKM আজিজুল হক ও অধ্যাপক আব্দুস সাকুর খান। আগামীকাল কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ড্যাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচিত হই অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ এবং ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বে যে প্যানেল, সেই প্যানেল অবশ্যই চিকিৎসকদের পাশে থাকবে এবং দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করে যাবে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমরা সকল ক্ষেত্রে আমরা আন্তরিকভাবে আমরা কাজ করে যাব। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাঁধের 16টি গেট 3 ফুট পর্যন্ত খুলে দেওয়ায় পর কমতে শুরু করেছে লেকের পানি। বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় 68,000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। এতে বাড়তে শুরু করেছে নদীর পানি। পাশাপাশি টানা বৃষ্টির ফলে নদী তীরবর্তী 6টি উপজেলার 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, বন্যায় শঙ্কায় 246টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর 3.5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি। প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগে বাঁধটি ভেঙে গেলেও স্থায়ী বাঁধ নির্মাণ করছেন না প্রশাসন। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রতিবছর বিষখালী নদীর পানিতে প্লাবিত হয় ঝালকাঠির কাঠালিয়া সদর, শৌলজালিয়া, আওড়াবুনিয়া ও আমুয়া ইউনিয়নের অন্তত 25টি গ্রাম। 2007 সালে মাটি দিয়ে 10 কিলোমিটার অংশের অস্থায়ী বাঁধ তৈরি করা হলে প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় এটি। সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে ভেঙে গেছে বাঁধের প্রায় 3.5 কিলোমিটার অংশ। ফলে প্রতিদিনই দুবার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এসব গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি। স্কুলে চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয়, জোয়ার এলে বাড়িতে পানি ওঠে, বন্যা হয় তখন ঘরদুয়ার সব বাসায় লয়ে যাবে যদি ব্যারিবারটা না হয়। দুর্ভোগের কথা তুলে ধরে বছরের পর বছর বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সমাধান মেলেনি। প্রত্যেক বছর আমরা সুবিনি খাই, প্রত্যেকটা বছর এমন কোনো বছর নাই ওইভাবে কাঁদছি, এমন কোনো বছর নাই যে সুবনি আমরা না খাই। বিলীন হতে হতে এখন আমাদের কয়েকটা বাড়ি আছে। এখন যদি পানি উন্নয়ন বোর্ড স্থায়ীভাবে আমাদের বেরিবাদ না করে, তাহলে আমাদের এই যে কয়টা বাড়ি আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, তাও বিলীনের পথে হবে। পানি উন্নয়ন বোর্ড অচিরে বেরিবাদ নির্মাণ না করে এটা হয়তো বা এবছরই শেষ হয়ে যাবে। স্থায়ী বেড়িবাঁধের একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা ওই স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করার জন্য একটা প্রপোজাল অলরেডি প্ল্যানিং কমিশনে প্রেরণ করেছি। আর কাঠালিয়া এবং রাজাপুর উপজেলায় যে সকল ভাঙন প্রভাবিত স্থান আছে, আমরা একটি প্রকল্প দ্রুতই প্রস্তুত করে আমরা প্ল্যানিং কমিশনে প্রেরণ করব। বিষখালী নদীর তীব্র ভাঙনে গত 50 বছরে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক হাজার একর ফসলি জমি ও কয়েকশো বাড়িঘর। সাকিব আল হাসান, RTV। ঢাকার মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম হাওলাদার। 19 জুলাই গুলি লাগার পর 11 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 31 জুলাই শাহাদাত বরণ করেন তিনি। তার মৃত্যুর 8 মাস পর ধর্ষণের শিকার হয়ে বিচার না পেয়ে আত্মহত্যা করেন বড় মেয়ে। দেশজুড়ে ঘটনাটি আলোচিত হলেও এখনও এর সুষ্ঠু বিচার না পেয়ে বিক্ষুব্ধ স্বজনরা। শহীদ জসিম ও ধর্ষণের শিকার মেয়ের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের জুলাই মাস, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বৈষম্য, সীমাহীন দুর্নীতি আর গুমখুনে অতিষ্ঠ হয়ে রাজপথে ছাত্র জনতা। 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হবার পর 31 জুলাই শহীদ হন পটুয়াখালীর গাড়ি চালক জসিম হাওলাদার।
তাকে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই চলতি বছরের 18 মার্চ শহীদ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে স্থানীয় দুই বখাটে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি দ্বারা ধর্ষণের শিকার হন বড় মেয়ে। পরে ঘটনার গ্লানি ও বিচার না পাবার কষ্টে আত্মহত্যা করতে বাধ্য হন তিনি। যার বাবা দেশের জন্য শহীদ হলো, যার বাবার রক্তের বিনিময়ে আপনারা নতুন বাংলাদেশ পেলেন, তার মেয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারলো না কেন? কিসের জন্য? এই সমাজ আমাকে কি দিল? আমার শুধু একটাই দাবি, আমার বাবার বিচারও চাই, আমি আমার বোনের বিচারও চাই। আমার বাবাকে যারা গুলি করছে তাদের আমি সর্বোচ্চ বিচার চাই। আজ পর্যন্ত 1 বছরের মধ্যে আমি বিচার আসার কিছুই পাই নাই। তারপর আমার নাতি হলো মরছে, আমি কোনো পর্যন্ত বিচার পাইনি। আমি এই যে সুস্থ বিচার আমরা দর্শনের কাছে চাই, যে বিচার পাই এই বিচার জন্য আমরা করেন, নাহলে আল্লাহর কাছে আমরা ঠেয়া থাকবে। শহীদ পরিবারটির সঙ্গে ঘটা ন্যাক্কারজনক এই ঘটনার সুষ্ঠু বিচার চান স্থানীয়রা। এগুলোর সুষ্ঠু বিচার হওয়া দরকার। দেশে এরকম চলতে থাকাটা খুবই অপ্রীতিকর। আমরা চাই সুষ্ঠু বিচার এবং ফ্যামিলিরা শান্তভাবে থাকতে পারে এবং একটা সরকারের কাছে আমরা আবেদন করি। অভ্যুত্থানে জসিম এবং তার মেয়ের সঙ্গে ঘটা ধর্ষণকাণ্ডের বিচার না হলে প্রশ্নবিদ্ধ হবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। এএফসি নারী এশিয়া কাপের বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে 8-0 গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। হ্যাট্রিক করেছেন তৃষ্ণা রানী। একটি করে গোল আসে শিখা, শান্তি মার্ডি, নবীরন, মুনকি ও সাগরিকার পা থেকে। রোববার এইচ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে বড় জয়ের পর ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ এই ম্যাচেও ছিল ফেভারিট, কিন্তু দারুণ ছন্দে থাকা পিটার বাটলারের শীর্ষরা তিমুর লেস্তের দুর্বল রক্ষণ প্রথম 15 মিনিটে ভাঙতে ব্যর্থ। শেষ পর্যন্ত ম্যাচের 20 মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে শিকার করা হেডে আসে কাঙ্ক্ষিত গোল। ম্যাচের 33 মিনিটে শান্তি মার্ডির অলিম্পিক গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। 36 মিনিটে মার্ডির নেওয়া কর্নার থেকে নবীরনের হেডে ব্যবধান বেড়ে দাঁড়ায় 3-0। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে তৃষ্ণা রানীর ফিনিশিংয়ে 4-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের দল। বিরতি থেকে ফিরে আরও ভয়ঙ্কর বাংলাদেশের আক্রমণ ভাগ। 57 মিনিটে দলের পঞ্চম ও নিজের জোড়া গোলটি করেন তৃষ্ণা। 73 মিনিটে প্রতিপক্ষের রক্ষণকে 1-1 লড়াইয়ে পরাস্ত করে দলের ষষ্ঠ গোলটি করেন সাগরিকা। 82 মিনিটে সাগরিকার বাড়ানো বল থেকে নিজের হ্যাট্রিক পূরণ করেন তৃষ্ণা। রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগে অষ্টম গোলটি আসে মুনকির পা থেকে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ লাওসকে হারালেও তিমুর লেস্তে দক্ষিণ কোরিয়ার কাছে 9-0 গোলে বিধ্বস্ত হয়। টুর্নামেন্ট থেকে তিমুর লেস্তে ছিটকে পড়লেও এই বড় জয়ের কারণে মূল পর্বে খেলার স্বপ্ন আরও দৃঢ় হলো বাংলাদেশের। মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।